রমা দেবী ও দীপক বাবুর এক ছেলে মলয় এবং এক মেয়ে মেঘা। মলয়ের বিয়ে 1 বছর হয়ে যাবার পর তারা তাদের মেয়ে মেঘারও বিয়ে প্রফুল্লর সঙ্গে পাকা করে দেয়। বিয়ের দিন যত এগিয়ে আসছিল বিয়ের তোড়জোড় পুরো দমে শুরু হয়ে গিয়েছিল। এমনই একদিন সন্ধ্যাবেলা মেঘা তার মা রমা দেবীকে বলে, মা জানো, আজ তিতলির ফোন এসেছিল, ওর বিয়েও এই মাসে হবে। ওর বাবা ওকে কত জিনিস দিচ্ছে, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এই সব কিছুই দিচ্ছে জানো। এসব তো আমরাও তোকে দেবো মা, সব কিছু জিনিস তো পছন্দ হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যেই ওগুলো প্রফুল্লের বাড়িতে ডেলিভারি হয়ে যাবে। হ্যাঁ মা, সেসব তো ঠিক আছে, আসলে ওইসব জিনিস আমার খুব একটা পছন্দ হয়নি। বাবা সঙ্গে ছিল, তুমি তো জানো বাবা এমনিতেই সব বিষয়ে তাড়াহুড়ো করে, তাই আমি ভালো করে নিজের পছন্দ করে জিনিস কিনতে পারিনি। মেঘার কথা শুনে দীপক বাবু বলেন, কি তুই কি বলছিস? এই একটা জিনিসের জন্য তুই 10টা দোকান ঘুরে ঘুরে সময় কাটিয়ে দিলি। 10টা দোকান ঘুরে ঘুরে তুই জিনিস পছন্দ করেছিস। এই শহরে সমস্ত দোকান আমাদেরকে চিনে গেছে, আর তুই এখন বলছিস আর তাড়াহুড়োতে কেনাকাটার জন্য কোনো পছন্দ হয়নি। সত্যি করে বলতো ব্যাপারটা কি? আমি বুঝতে পেরেছি, মনে হচ্ছে তিতলি তোর মাথায় কিছু একটা ঢুকিয়েছি। এখন ওর জিনিসপত্রগুলো দেখে তোর নিজের জিনিসপত্রগুলো পছন্দ হচ্ছে না, তাই তো? দেখলে তো মা বাবা কেমন করে বলছে। এরকমটা সবসময় আমার সঙ্গে বাবা করে, ওর জন্যই তো আমি যাই হোক করে সবকিছু অপছন্দ থাকা সত্ত্বেও নিয়ে নিয়েছি। ওহো, তুমি শুধু শুধু মেয়েটাকে কাঁদাচ্ছ কেন বলো তো? আর কদিন পরেই তো ও বিয়ে করে শ্বশুর বাড়ি চলে যাবে। ওর যা কিছু শখ আছে তুমি সবকিছু পূরণ করবে। শোনো, যে সমস্ত জিনিস অর্ডার দেওয়া হয়ে গেছে সব ক্যান্সেল করে আবার নতুন করে অর্ডার দিয়ে এসো। এসব তুমি কি বলছো? সব জিনিসের অর্ডার দেওয়া হয়ে গেছে আর টাকাও পেমেন্ট হয়ে গেছে, এখন আবার গিয়ে সমস্ত ক্যান্সেল করে আবার নতুন অর্ডার দেবো? তুমি কি আমাকে পাগল ভেবেছো? এভাবেই দীপক বাবু রেগে যান এবং তিনি খাবার টেবিল থেকে উঠে চলে যান। আসলে মেঘা এমনই ছিল, তার লোভের সীমা ছিল না। সে সবসময় তার বাবা মার কাছ থেকে জোর করে বেশি বেশি দামে জিনিস আদায় করার চেষ্টা করত, কিন্তু অন্যের কোনো কিছু দেখলেই তার নিজের জিনিসটা আর পছন্দই হতো না। এবারেও ঠিক তেমনই হয়েছিল। তবে মেঘার বৌদি নন্দিনী খুবই শান্ত এবং বুদ্ধিমতী ও উদার স্বভাবের মেয়ে ছিল। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সে বলে, আরে মেঘা, আরে মেঘা, তুমি এভাবে কান্নাকাটি করো না। বাবা না যাবে তো কি হয়েছে, তোমার দাদা যাবে। তুমি এবারে তোমার দাদার সঙ্গে গিয়ে ধীরে সুস্থে সব জিনিস পছন্দ করে অর্ডার করে দিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, বৌমা একদম ঠিক কথা বলেছে, তুই বরং মলয়ের সঙ্গেই চলে যা, তোর বাবাকে আর যেতে হবে না। ঠিক আছে, তোমরা বলছো যখন তাই হবে। এভাবেই মেঘা দ্বিতীয়বার তার বিয়ের সমস্ত কেনাকাটা করে। পরের দিন তারা সবাই মিলে একটি বাইকের শোরুমে যায় এবং বাইক পছন্দ করে। এমন সময় রমাদেবী বলেন, এই মেঘা, তোর কোনটা পছন্দ দেখ, তোর যেটা পছন্দ হবে আমরা জামাই বাবাকে ওটাই কিনে দেব। এসব আমার কিছুই পছন্দ হচ্ছে না মা, তোমাদের যা পছন্দ হয় তোমরা তাই করো। এ কি কথা মেঘা, তোর যেটা পছন্দ হচ্ছে তুই সেটা বল, আমার পছন্দটা তোর পছন্দ হবে না? বললাম তো আমার এসব কিছুই পছন্দ হচ্ছে না। তোমরা তোমাদের একমাত্র জামাইকে দেবে, এবার তোমরাই ভাবো কিরকম দেবে। আমি তো সেরকমই বলছি, কিরকম দিলে ভালো হবে তুই বল, তাহলে সেরকমই নেব। এভাবেই সবাই মিলে তাকে জিজ্ঞাসা করতে থাকে। শেষে সে বলে, সে যখন দেবেই বলছো তখন বাইক না দিয়ে একটা কার দিতে পারো তো। এখানে ওখানে যাওয়া আসা সবসময় কি আর বাইকে সম্ভব? তাছাড়া পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই দেখবে, কার দিলে তোমাদেরই সুনাম বাড়বে। আমার তো তেমন কিছুই নেই, তোমরা যা দেবে তাই নিয়ে নেব। মেঘার কথা শুনে বাকিরা অবাক হলেও রমা দেবী বলেন, হ্যাঁ হ্যাঁ, ও একদম ঠিক কথাই বলেছে। দেখো, আমরা যখন এত খরচ করছি তখন একটা কার দিয়ে দিলেই তো হয়। আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, আমি ওর কোনো সকাল্লাদ অপূরণ রাখতে চাই না। আমি জানি এই বিয়ে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে, কিন্তু আমাদেরও তো নিজেদের বাজেটটা দেখতে হবে। এখনো কত কিছু বাকি আছে, সবকিছু কি করে হবে? এই পরিস্থিতিতে নন্দিনী ধীরে ধীরে মলয়কে বলে, এই এদিকে শোনো একবার, বলছি যে বোনের যখন কারের এত শখ, তাহলে একটা কারের ব্যবস্থাই করে দাও না। পুরোটা ক্যাশে না দিতে পারো, কিছুটা ক্যাশ আর বাকিটা লোন করে দিয়ে দাও, পরে ধীরে ধীরে টাকাটা শোধ করে দেবে। তুমি বাবাকে বুঝিয়ে বলো, আর এইভাবে ওনাকে রাগ করতে বারণ করো। নন্দিনীর কথা শুনে মলয় তার বাবার কাছে যায় এবং তাকে বলে, আচ্ছা বাবা, মেঘার যখন পছন্দ তাহলে আমরা দেখেই আসি না, পুরোটা ক্যাশ না দিতে পারলো তাহলে ইএমআই কেনা হবে। ঠিক আছে, যা ভালো বুঝিস তাই কর, দেখ সেরকম যদি হয় তাহলে ভালোই হবে। এভাবেই মেঘা তার বাপের বাড়ি থেকে তার পছন্দের সমস্ত জিনিস এক এক করে আদায় করে নেয়। দেখতে দেখতে মেঘার বিয়ে হয়ে যায়। বিয়ের 1 সপ্তাহ পরে সে বাপের বাড়িতে আসে এবং খাবার টেবিলে বসে বলে, ও মা, এই ডিনার সেটটা তো কি সুন্দর, আর তোমরা আমাকে যে ডিনার সেটটা দিয়েছো
সেটাতে না হয় লাল নালা সবুজ ফুল, কিন্তু এই নীল ফুলওয়ালা ডিনার সেটটা দেখতে চমৎকার সুন্দর লাগছে। মা, তুমি আমাকে এবারে এরকম একটা ডিনার সেট কিনে পাঠিও। হ্যাঁ মা, তোর যেরকম সেট পছন্দ তুই আজকেই বৌমার সঙ্গে বাজারে গিয়ে সেরকম সেট কিনে নিয়ে চলে আসবি, ঠিক আছে? মেঘা, তুই তো তোর বিয়ের সময় 4টে ডিনার সেট নিয়ে গেছিলি, এখন আবার নতুন ডিনার সেট নিয়ে কি করবি? আগে সেইগুলো ব্যবহার কর, তারপর না হলে নতুন নিবি। থাক মা, দিতে হবে না। বাবা ভাবে আমি লোভী, নিজের বাড়ি তাই আমি এভাবে জিনিসপত্র চেয়ে নিই, না হলে আমার শ্বশুর বাড়িতে কোনো কিছুর অভাব আছে নাকি? আরে মেঘা, এভাবে বলছো কেন? আচ্ছা শোনো, আমার এরকমই আর একটা না নতুন নীল রঙের সেট রয়েছে, তুমি সেটা নিয়ে যাও, কেমন? ঠিক আছে বৌদি, তুমি এত করে বলছো যখন তাহলে নিয়ে যাচ্ছি। না হলে বাবার কথা শুনে তো মনে হয় আমি সবসময় তোমাদের কাছে কিছু না কিছু চেয়েই থাকি। এভাবে আরো কিছুদিন কেটে যায় এবং মেঘা গর্ভবতী হয়। সে তার মাকে ফোন করে বলে, মা জানো, একটা সুখবর আছে, তুমি দিদা হতে চলেছো। কি সত্যি বলছিস? এটা তো সত্যি খুবই আনন্দের খবর। তোর শ্বশুর বাড়ির লোকজন তো শুনে খুবই খুশি হয়েছে। হ্যাঁ মা, সবাই খুশি হয়েছে, বিশেষ করে আমার শাশুড়ি। উনি তো এখন থেকেই তার নাতির আসার অপেক্ষা শুরু করে দিয়েছে। উনি বলছেন আমার স্বাদ খুব ধুমধাম করে দেবেন। সে তো অবশ্যই, প্রত্যেক দাদু ঠাকুমাই তো এটা চাই। যাকগে, আমি এটা শুনে খুব খুশি হয়েছি। বাড়ির বাকিদেরকেও খবরটা শোনাই, জানিস? আরে মা, একটা কথা তো তোমাকে বলতে ভুলেই গিয়েছি। শোনো না, আর কয়েক মাস পর আমার স্বাদের অনুষ্ঠান হবে। তুমি আগে থেকে সবকিছু ব্যবস্থা করে রাখো। অনুষ্ঠানে আমাকে কি কি দেবে সে সবকিছু ঠিক করে রাখবে। এখানে অনেক লোকজন আসবে, সবার সামনে যেন তোমাদের মান সম্মানটা বজায় থাকে। আরে তুই এইসব নিয়ে চিন্তা করিস না মা, আমি আজকেই তোর বাবাকে বলেই সবকিছুর একটা লিস্ট বানিয়ে নেব। তোর কি কি লাগবে তুই আমাকে ফোন করে জানাস, কেমন? এরপর হঠাৎ একদিন মেঘা তার বাপের বাড়িতে আসে। তাকে দেখে খুবই দুঃখী দুঃখী মনে হচ্ছিল। সে বাড়ির ভিতরে ঢুকতেই রমা দেবী বলেন, আরে মা, কি হয়েছে? তোকে এরকম দেখাচ্ছে কেন? তোর মুখে এত শুকনো শুকনো লাগছে কেন? কি হয়েছে? তোর না আজকে ডাক্তার দেখানোর কথা ছিল, গিয়েছিলিস? ডাক্তার কি বললো? না মা, আজকে ডাক্তার দেখাতে যেতে পারিনি। বাড়ি থেকে যখন গাড়ি করে বেরিয়েছি তখন এমনিতেই একটু দেরি হয়ে গিয়েছিল। ডাক্তারের ক্লিনিকের সামনে একটা সরু গলি রয়েছে, সেখানে আমাদের গাড়ি ঢোকে না। তারপর অনেক ট্রাফিক জ্যাম, 2 ঘন্টা সেখানেই কেটে গেল। আর ততক্ষণে ডাক্তার বেরিয়ে গেছে, তাই ডাক্তার দেখানো হয়নি। সরু গলি দিয়ে গাড়ি ঢোকে না তো কি হয়েছে? তুই তো জামাইয়ের বাইকে করে ধীরে ধীরে চলে যেতে পারতিস। তোমার জামাইয়ের তো বাইকটা খারাপ হয়ে গেছে মা, আর আমার শাশুড়ি রিক্সা অটো হিসেবে যেতে বারণ করেছে। আর আমাদের এখন এত খরচ হচ্ছে, এই মুহূর্তে তোমার জামাইয়ের নতুন বাইক কেনার সামর্থ্যও নেই। আচ্ছা মা, আমি তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, বল না, কি বলবি? আমি বাবার সামনে বললেই বাবা রাগ করবে, তাই তোমাকেই বলছি। বলি, তোমরা কি তোমার জামাইকে একটা বাইক কিনে দিতে পারবে? ওর না অফিস যাওয়ারও খুব অসুবিধা হচ্ছে, আর ওর অফিস যাওয়া আসা একটু সুবিধা হবে, আর টুকটাক কাছাকাছি যেতে হলে কোনো সমস্যাও হবে না। বুঝতেই তো পারছো, সব জায়গায় কারে যাওয়া সম্ভব নয়। আচ্ছা ঠিক আছে, আমি তোর বাবার সঙ্গে তাহলে কথা বলবো। এখন নাতি নাতনি আসবে বলে কথা, তোর বাবা না বলবে না। এই তো, তুমি আমার সব কথাই বলছো মা, এই জন্যই তো আমি তোমাকে নিঃসংকোচে তোমাকে সবকিছুই বলতে পারি। আচ্ছা মা, আমার স্বাদে দেওয়ার জন্য কি কি জিনিস কিনেছো? গয়না কি কিনেছো? দেখো মা, ওই হালকা পাতলা কিন্তু চেন দিলে চলবে না, একটা ভারী নেকলেস দিতে হবে কিন্তু। আমি ওসব তোর বাবাকে বলে দিয়েছিলাম, আমরা পরের সপ্তাহতেই সবকিছু কেনাকাটা করতে যাব, তুই ওসব ব্যাপারে চিন্তা করিস না। কয়েকদিন পরের ঘটনা। মলয় সকাল সকাল তাদের কাপড়ের দোকানে যায় এবং ভেতরে গিয়ে দেখে ক্যাশ বাক্স খোলা এবং তাতে টাকা পয়সা কিছুই নেই। এমন সময় দীপকবাবু এবং বাকি সবাই সেখানে আসে এবং সবকিছু দেখে দীপকবাবু বলেন, কি ক্যাশ বাক্স এইভাবে খোলা কেন? আর সমস্ত টাকা পয়সাই বা কোথায়? কে এরকমটা করলো? আমিও বুঝতে পারছি না বাবা, আমার তো মনে হচ্ছে দোকানদারের কোনো কর্মচারীরই কাজ। এক্ষুনি সবাইকে ডাকা হোক, তাহলে ব্যাপারটা পুরো পরিষ্কার হয়ে যাবে। দোকানে তো সবাই আছে, খালি রঘু বাদে। রঘু তো কাল সন্ধ্যার সময় আমাকে ফোন করে বলেছিল ও দেশের বাড়িতে যাবে। এবারে বুঝতে পেরেছি, এটা ওরই কাজ। ও বেটা ক্যাশ বাক্স খুলে টাকা নিয়ে পালিয়েছে। এরপর তারা দুজনেই বাড়ি ফিরে আসেন। বাড়িতে সবাইকে এ বিষয়ে বলেন। চুরির ঘটনা শুনে সবার খুব মন খারাপ হয়ে যায়, কিন্তু ভাবনা চিন্তা করার পর মলয় বলে, বাবা, তাহলে তো এক্ষুনি পুলিশকে ডাকতে হয়, পুলিশ এসে সবকিছু উদ্ধার করবে। না না, পুলিশকে ডেকে কোনো কাজ নেই। পুলিশ ডাকলে আশেপাশে সব জানাজানি হয়ে যাবে। এমনিতেও কাল মেঘার বাড়িতে অনুষ্ঠান আছে, ও এসব কিছু জানলে চিন্তা করবে, আর ওর বাড়ির লোকও তো টেনশনে পড়ে যাবে। পুরো অনুষ্ঠানটাই মাটি হয়ে যাবে। যা হওয়ার হয়ে গেছে, এবার থেকে সতর্কভাবে চলবে। এসব তো ঠিক আছে, কিন্তু কালকের জন্য তো আমাদের কেনাকাটা কিছুই হয়নি। মোটর বাইক, সোনার চেন, মোটর বাইক, সোনার সেট, এগুলো তো কিছুই কেনা হয়নি, আর এখন তো ক্যাশও নেই।
এমন সময় নন্দিনী তার গয়নার বাক্স নিয়ে আসে এবং বলে, মা বাবা, এই নিন, এটা আমার বিয়ের সোনার সেট। এটা বিক্রি করে মেঘার জন্য একটা হারের সেট হয়ে যাবে, আর একটা বাইক কিনে নিন। এই সেটটা অনেক ভারী, এটা বিক্রি করলে অনেকটাই সোনা পাওয়া যাবে। এ তুমি কি বলছো মা? তোমার বিয়ের সেট কেন ভাঙবে তুমি? না না, এটা হতে পারে না মা। এখন এছাড়া তো আর কোনো উপায় নেই। তাছাড়া আমি এত ভারী সেট পরবো না। পরিস্থিতি ঠিক হয়ে গেলে তখন না হয় আমি একটা সেট বানিয়ে নেব। নন্দিনীর কথা শুনে রমা দেবী ও দীপক বাবুর চোখে জল চলে আসে। ওদিকে প্রফুল্ল সে সময় তাদের বাড়ির দরজাতে দাঁড়িয়েছিল। সে সবকিছুই শুনতে পেয়ে যায় এবং বাড়ির ভিতরে না ঢুকে সেখান থেকে ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে সে তার মা এবং মেঘার সামনে সবকিছু ঘটনা খুলে বলে। মেঘা, তুমি এগুলো ঠিক করোনি। তুমি ভালো করেই জানো তোমার বিয়েতে বাবা মা দাদা বৌদি তাদের স্বার্থ মতো খরচ করেছে। তুমি কিনা এখনো ওদের উপর চাপ দিয়ে চলেছো। বৌমা, আমাদের বাড়িতে তো কোনো কিছুরই অভাব নেই। আমি জানি একটা বাবা মা তার মেয়ের জন্য তাদের সাধ্যমতো সবকিছু দেয়, কিন্তু তুমি তাদের মেয়ে, তুমি তো তাদের পরিস্থিতি ভালো করেই জানো। তুমি মেয়ে হয়ে কি করে তাদের কাছে এত সব কিছুর বায়না করতে পারছো বলো তো? আর দেখো, তারা তাদের কষ্টের কথা তোমাকে কিন্তু জানতেও দিচ্ছে না। তার স্বামী এবং শাশুড়ির কথা শুনে মেঘা নিজের ভুল বুঝতে পারে এবং বলে, না মা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। আমাদের বাড়িতে এত সমস্যা চলছে, তাও বাড়ির লোকেরা এখনো আমার কথাই ভাবছে। আমার বৌদি নিজের গয়না বিক্রি করে আমার জন্য জিনিস কেনার কথা বলছে। না না, আমি এ কখনোই হতে দেব না। এই বলে মেঘা তার বাপের বাড়িতে ফোন করে এবং তাদেরকে কোনো রকম উপহার ছাড়াই সেখানে আসার জন্য বলে। এরপর রমা দেবী এবং বাকি সবাই সাধারণ জামা কাপড় এবং ফলমূল নিয়ে তাদের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। মেঘা তার বাপের বাড়ির লোকেদের সামনে হাত জোড়ো করে ক্ষমা চায় এবং বলে, আমাকে তোমরা সবাই ক্ষমা করে দাও। আমি নিজের অজ্ঞতার জন্য তোমাদেরকে অনেকবার বিপদে ফেলেছি। তোমরা আমাকে কখনোই বুঝতে দাওনি যে তাতে করে তোমাদের কত সমস্যা হয়েছে। আমি বাড়ির মেয়ে হয়েও নিজের বাবা মার কষ্টের কথা বুঝতে পারিনি। এরপর সে নন্দিনীর দিকে তাকিয়ে বলে, বৌদি, তুমি সত্যি খুব ভালো। তুমি বাড়ির বউ হয়েও মেয়ের মতো কাজ করেছো। তোমার মতো বৌমা পেয়ে সত্যি আমার বাবা মা ধন্য হয়ে গেছে। এরপর সবাই আনন্দের সঙ্গে স্বাদের অনুষ্ঠান সম্পন্ন করে। এরপর থেকে মেঘা পুরোপুরিভাবেই পাল্টে যায়। সে আর কখনোই তার বাবা মাকে জোর করে জিনিসপত্র আদায় করার চেষ্টা করত না। অর্পিতা ও ইন্দ্রাণী দুই যা হলেও দুজনের মধ্যে বনিবনা খুব একটা ভালো ছিল না, কারণ অর্পিতার স্বামী অর্থাৎ সুস্মিতার বড় ছেলে ললিত খুবই গরিব ছিল। মাঠে কাজ করে কোনো রকমের সংসার চালাতো। অন্যদিকে ইন্দ্রাণীর স্বামী রাজীব অর্থাৎ সুস্মিতা দেবীর ছোট ছেলে একজন সাকসেসফুল বিজনেসম্যান ছিল। তাই সুস্মিতা দেবী তার বড় ছেলে ও বড় বৌমাকে নিয়ে খুবই গর্ব ছিল। ইন্দ্রাণীকেও যেমন ঠিক সেই কারণে ভালোবাসতেন, অপরদিকে অর্পিতাকে দু চোখে দেখতে পারত না, কারণ অর্পিতা গরিব, তার উপরে দেখতেও কালো ছিল। তাই এই ভেদাভেদ। এমনই একদিন, এই শোনো, তোমাকে বলছি, আমি এত সম্পর্ক দিয়ে কথা বলতে পারবো না। কি করছো তুমি এখানে বসে বসে? চট করে এদিকে এসো, আমার শাড়ির কুচিটা ধরে দাও। আমাকে এক্ষুনি বের হতে হবে, আমার বন্ধুদের সঙ্গে পার্টি আছে। কি হলো, শুনতে পাচ্ছ না নাকি? আমার শাড়ির কুচিটা ধরতে বললাম তো, আমার লেট হয়ে যাচ্ছে। ইন্দ্রাণী, তুমি আমার ছোট বোনের মতো, তুমি আমাকে এভাবে ডাকছো কেন? আমি তোমার বড় যা, আমাকে তো দিদি বলে ডাকতে পারো। শোনো, আমাকে অত জ্ঞান দেবে না তুমি। কে বড় আর কে ছোট আমার সব জানা আছে। তোমাকে আমার দিদি বলতে ইচ্ছাই করে না। তোমাকে দেখতে বিচ্ছিরি কালো, আর আমি তোমাকে দিদি বলে ডাকবো? দুই জায়ের কথাবার্তা শুনে শাশুড়ি সুস্মিতা দেবী সেখানে আসেন এবং বলেন, কি হলো কি? দুজনের এত কথাবার্তা কিসের বলো তো? চুপচাপ কি কাজ করছো, করা যাচ্ছে না নাকি? এই বড় বৌমাটা তো আজকাল ফাঁকিবাজ হয়ে গেছে, একদম কাজ করতে চায় না। হ্যাঁ দেখুন না মা, কখন থেকে বলছি আমার শাড়ির কুচিটা ধরে দিতে, শুধু আমতা আমতা করছে। আমার লেট হচ্ছে তো পার্টিতে যাবার, আমার ফ্রেন্ডরা সব ওয়েট করছে। এই যে বড় বৌমা, তোমার কি দিন দিন ওয়েট বেড়ে যাচ্ছে না কি বলো তো? ছোট বৌমা তোমাকে কখন থেকে ডাকছে, তুমি কি শুনতে পাচ্ছ না? যাও চট করে গিয়ে শাড়ির কুচিটা ধরে দাও, ওর দেরি হয়ে যাচ্ছে। এই বলে অর্পিতা ধীরে ধীরে ইন্দ্রাণীর দিকে এগিয়ে যায় এবং তার শাড়িটা ধরে আস্তে আস্তে ঠিক করে দেয়। এরপর অর্পিতা বলে, আচ্ছা মা, আমি তো বড়, আমাকে যদি সম্পর্ক দিয়ে ডাকে আমি কেন যাব না বলুন তো? ও তোমার ছোট বোনের মতো, আমি তো ওকে আমার ছোট বোনের মতো দেখি। আমি কি ওর কথা শুনবো না? আর ও তো আমাকে দিদি বলে ডাকতেই পারে, বলুন। থাক থাক, অনেক হয়েছে, আরো তো দিদি টিদি করতে হবে না। আর যদি দিদি নাই বা বলে থাকে বাপু, তাতে কি এমন এসে গেছে? শোনো, তোমার ছোট যা চলে যাবে, তুমি তোমার কাজগুলো ঠিকঠাক ভাবে করে নাও।
শাশুড়ির কথা শুনে অর্পিতা মনে খুবই কষ্ট পায়। ও কাঁদতে থাকে আর সে নিজের মায়ের কথা মনে করে। মা, তুমি বলতে শ্বশুর বাড়ি এসে আমার কপাল ফিরে যাবে। চিরটা কাল আমি কালো বলে আমাকে তুচ্ছ ভেবে গেছে সকলে। কেউ কোনোদিন আদর করে না, সম্মানও করে না। তুমি আমাকে ছেড়ে ভগবানের কাছে চলে গেলে, কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমাকে তো সারাদিন কাজের লোকের মতো সমস্ত কাজ করতে হয়। তার উপরে লোকে টিটকিরি দিয়ে কথা বলে। এ কেমন কপাল মা! আমি আমার স্বামীর জোরে এই সংসারে আছি শুধু। এদিকে অর্পিতার কান্না দেখে স্বামী ললিত সারাদিন কাজ করে এসে অর্পিতাকে জিজ্ঞাসা করে, কি হলো ললিতা, তুমি কাঁদছো কেন? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? না কেউ তোমাকে কিছু বলেছে? কি হলো, চুপ করে আছো কেন? বলো আমাকে। আর তুমি কিছু যদি না বলো আমি কি করে জানবো? না, ওসব কিছু না। আমি আমার মনের কষ্ট হচ্ছিল বলে একটু কাঁদছিলাম। আসলে মায়ের কথা খুব মনে পড়ছে আজকে, তাই আর কি। তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। এরপর অর্পিতা নিজের কষ্ট চেপে রেখে ললিতকে কিছু বুঝতে দেয় না। এরপর রান্নাঘরের দিকে চলে যায় ললিতের জন্য চা করে নিয়ে আসে। এই বাড়িতে শুধু বড় লোকদেরই যত্ন চলে, গরিবদের নয়। মাও ছেলেদের ভেদাভেদ করে দিয়েছে। ছোট ছেলে বড় লোক বলে মা ছোট ছেলেকেই ভালোবাসে। আর ললিত খেটে খাওয়া গরিব মানুষ, তাই সুস্মিতা দেবী ললিত ও অর্পিতাকে দেখতে পারে না। ললিতকে চা খাবার দিতে গিয়ে সুস্মিতা দেবী দেখে ফেলেন। এই যে বড় বৌমা, এই চা জল খাবার কোথায় নিয়ে যাচ্ছ? ললিতকে দেবে নাকি? এইসব দেওয়ার দরকার নেই। মুড়িতে জল ভিজিয়ে খেতে দিয়ে দাও। সারাদিন তো কিছু খায় না, চা খেলেও শরীর খারাপ হয়ে যাবে। জল মুড়ি খেলে শরীরটা ভালো থাকবে। আসলে মা, সারাদিন পরিশ্রম করলে তো গা ব্যথা থাকে বলুন। চাটা খেলে একটু শরীরটা ভালো লাগবে, গায়ের ব্যথাগুলো চলে যাবে। এমন সন্ধ্যাবেলায় জল মুড়ি খেলে তো ঠান্ডা লেগে যাবে। আমার মুখের উপর কথা বলার সাহস কি করে হয় তোমার? তোমার বড্ড সাহস বেড়ে যাচ্ছে দেখছি। তোমার জায়গাটা যে কোনখানে সেটা কি তুমি ভুলে যাচ্ছ? শোনো, বেশি বড় হওয়ার চেষ্টা করো না, বুঝেছো? এই কথা বলে সুস্মিতা দেবী নিজের ঘরে চলে যায়। সারাদিন অর্পিতাকে সংসারের সমস্ত কাজ করতে হয়। শাশুড়ি ও ছোট যা ইন্দ্রাণী শুধু বসে বসে খায় আর নিজেদের রূপচর্চা নিয়ে থাকে, আর বন্ধু বান্ধবদের সঙ্গে পার্টি করে বেড়ায়। স্বামীর অনেক অর্থ থাকায় তাই পয়সার অহংকারও দেখায়। একদিন ইন্দ্রাণী অর্পিতাকে বলে, এই দেখো, এই ডায়মন্ড নেকলেসটা দেখেছো? চোখে দেখা তো দূরের কথা, মনে হয় কোনোদিন নামটাই শোনোনি। একবার ছুঁয়ে দেখবে নাকি? ওহো, তোমার তো আবার ছোঁয়ার ভাগ্যও হয়নি। ওকে বাই, আমি এখন আসছি, তুমি সারাদিন ঝাড়ু মোছা লাগাও। ইন্দ্রাণীর এই কথাটা ললিতের কানে পড়ে যায়। তখন ললিত বুঝতে পারে যে অর্পিতা মাঝে মাঝে কেন কাঁদে। তাই অর্পিতার মন ভালো করার জন্য নানান ধরনের খাবার, চুড়ি, টিপ, এসব ছোট ছোট জিনিস নিজের সাধ্য অনুযায়ী অর্পিতাকে এনে দেয়। অর্পিতা তার স্বামীর অবস্থা সবই বোঝে, তাই সে এই ছোট ছোট জিনিস নিয়ে খুবই খুশি হয়ে যায়, কারণ তাদের মধ্যে মনের মিল ও ভালোবাসা বরাবরই ছিল। অন্যদিকে ইন্দ্রাণী ও রাজীব দুজনে শুধু পয়সাই চেনে, নিজেদের মধ্যে কোনো ভালোবাসা ও মনের মিল খুব একটা ছিল না। সারাদিন রাজীব অফিসের কাজে ব্যস্ত থাকতো, আর ইন্দ্রাণী বন্ধু বান্ধবদেরকে নিয়ে মনকে সান্ত্বনা দিয়ে ঘুরে বেড়াতো। আর এরকম অপদস্থ ইন্দ্রাণীর কাছে অর্পিতাকে প্রায়ই হতো। একদিন অর্পিতার সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছিল, তাই সে ইন্দ্রাণীকে বলে, শোনো, শুধু কি পার্টি, শপিং, দামি দামি ড্রেস, 5 স্টার হোটেলে খাওয়া দাওয়া, এগুলোই কি জীবনের সবকিছু হয়? হ্যাঁ, আমার জীবনে এসব কিছু নেই, ঠিক কথা, কিন্তু আমি তোমার থেকেও সুখেও শান্তিতে আছি। হোয়াট ডু ইউ মিন? মানে কি বলতে চাইছো তুমি? আমি যে তোমার থেকে সুখী নয়, এই কথা তোমাকে কে বলেছে? আমার যা আছে তোমার কি তাই সব আছে? আমার দামি দামি ড্রেস, সোনার গহনা সেট, ডায়মন্ড সেট, জুতো, শাড়ি, এসি গাড়ি, এসব আমার স্বামী আমাকে দিয়েছে। তোমার স্বামী তোমাকে কি দিয়েছে শুনি? হ্যাঁ, তোমার মতো হয়তো নামি দামি গাড়ি নেই, ডায়মন্ড সেট নেই, কিন্তু আমার স্বামী আমাকে তার সাধ্য মতো ছোট ছোট জিনিস এনে দেয়, তাতেই আমি খুব খুশি হয়ে যাই। আর সব থেকে বড় কথা, সে আমাকে ভালোবাসে। এগুলো সব ভালোবেসে আমার জন্য নিয়ে আসে। আর আমাদের দুজনের মধ্যে ভালোবাসা চিরকাল আছে আর থাকবে। তোমাদের দুজনের মধ্যে তো সেরকম সম্পর্ক আমি আজও পর্যন্ত দেখতে পেলাম না। শুধু তুমি যাও গাড়ি নিয়ে পার্টি করতে, আর তোমার স্বামী চাই অফিসে সারাদিন কাজ করতে। এটাই তোমাদের ভালোবাসা মনে হয়। অর্পিতার কথা শুনে ইন্দ্রাণীর চোখ দাঁড়িয়ে যায়। ইন্দ্রাণী মনে মনে ভাবে, সত্যি তো, ঠিকই তো বলেছে, আমি তো এসব কথা কোনোদিন ভাবিই না। ঠিকই তো, ওরা গরিব হলেও ওদের দুজনের মধ্যে খুব মিল আছে, দুজনের মনের মিল আছে, ভালোবাসা রয়েছে দুজনের মধ্যে। দুজনে একসঙ্গে বসে খায়, গল্প করে, হাসি মজা করে। আর আমরা তো দুজন দুদিকে ছুটে চলেছি। আমাদের জীবনে না আছে কোনো ভালোবাসা, আর না আছে কোনো হাসি মজা, আর একসঙ্গে ডিনার করারও সময় নেই আমাদের কারণ। ও শুধু দিনের পর দিন অফিসের কাজে বাইরে কাটিয়ে দেয়,
আর আমি এদিকে বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি করতে ব্যস্ত থাকি। এরপর ইন্দ্রাণীর চোখ খুলে যায় আর রাজীবকে ফোন করতে থাকে। হ্যালো রাজীব, তুমি কোথায়? কবে বাড়ি আসবে? 1 সপ্তাহ হয়ে গেল বাড়ি ফিরছো না। আমার খুব কষ্ট হচ্ছে তোমার কথা মনে পড়লে। কবে থেকে আমার কথা মনে পড়ে? আরে হঠাৎ এমন সময় ফোন করেছো কেন? আমি এখন কাজে ব্যস্ত আছি। তাছাড়া আমি যে কবে ফিরবো তোমাকে সেটাও বলতে পারবো না। আমার এখন অনেক কাজের চাপ আছে। বাই। এই বলে রাজীব ফোন রেখে দেয়। আর এদিকে ইন্দ্রাণী মনে মনে কষ্ট পেতে থাকে। ও তার চোখ দিয়ে জল গড়াতে থাকে। তারপর অর্পিতাকে গিয়ে বলে, দিদি তুমি ঠিকই বলেছ। মনের আসল সুখ হলো ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা। যাদের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে সত্যিই তারা চিরসুখী। আর যাদের মধ্যে স্বামী স্ত্রীর ভালোবাসা নেই তাদের হাজারো টাকা পয়সা থাকলেও কোথাও যেন একটা কষ্টের ছাপ লেগেই থাকে। তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক। মানুষকে কখনো কোনোদিন ছোট করতে নেই ইন্দ্রাণী। সে যেমনই হোক না কেন, মন সবারই আছে, কষ্ট সবারই হয়। ছোট বড় কথা বলে মনে কষ্ট দিলে কেউ কোনোদিনও সুখী হতে পারে না বোন। আমি তোমাকে ছোট বোনের মতো দেখি। আমার বোন সুখ থেকে বঞ্চিত থাকবে এ আমি কোনোদিনই হতে দিতে পারি না। আমি নিজে রাজীবের সঙ্গে কথা বলবো, তুমি কিছু চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। অর্পিতা রাজীবকে ফোন করে ইন্দ্রাণীর ব্যাপারে সব কথা বোঝায় এবং দুজনের সম্পর্ক ঠিক করে দেয়। এরপর রাজীব বাড়ি আসে এবং সে ইন্দ্রাণীকে বলে, সরি ইন্দ্রাণী, আমাকে ক্ষমা করো, আমার ভুল হয়ে গেছে। আমি তোমাকে একদমই সময় দিতে পারছি না, শুধু নিজের কাজে নিজেই ব্যস্ত থাকি। আস্তে আস্তে তোমার থেকে আমি নিজেকে অনেক দূরে সরিয়ে নিয়ে আসছি। এটা আমার করা মোটেই উচিত হচ্ছে না। আজ থেকে তোমায় কথা দিচ্ছি আমরা দুজনে একসঙ্গে থাকবো, আর তোমাকে ছেড়ে আমি অন্য কাজে বেশি ব্যস্ত হব না। আমাকেও ক্ষমা করে দাও তুমি। আমি তোমার স্ত্রী হয়ে তোমার মর্যাদা কখনো বুঝিনি। আমি শুধু তোমার টাকা পয়সাকেই ভালোবেসে এসেছি আর নিজের আরাম আয়েশ নিয়েই সময় কাটিয়ে দিয়েছি, তোমাকে একটুও সময় দিইনি। আজ থেকে আমরা দুজন দুজনকে ভালোবাসবো আর কাছাকাছি থাকবো। এরপর এখন থেকে তারা দুজন দুজনের সঙ্গে থাকে ও মিলেমিশে সংসার করে। অন্যদিকে অর্পিতা ইন্দ্রাণী ও রাজীবকে দেখে খুবই খুশি হয়। সংসারটা খুশিতে ভরে যায়। এরপর খুশির সংসার দেখে সুস্মিতা দেবীও আনন্দ পেয়ে অর্পিতাকে বলেন, বড় বৌমা, ললিত, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি সবসময় তোমাদেরকে দূরে সরিয়ে রেখেছিলাম, একটুও কাছে টেনে নিইনি। আমি মা হয়ে সবার কাছে ভালো হয়ে থাকতে চাই। এই সংসারটা আমার সুখে শান্তিতে যেন ভরে যায়। মা, আপনি এভাবে বলছেন কেন? মায়েরা সবসময় সবার কাছে ভালোই থাকে, কোনোদিন কারোর চোখে খারাপ হয় না। তাই আপনি এভাবে ক্ষমা চাইবেন না। আমরা সবসময় আপনাকে ভালোবেসেছি আর ভালোবেসে যাব। আর এই সংসারটা আমাদের। আমরা সবসময় এই সংসারটাকে খুশি আর আনন্দ দিয়ে ভরিয়ে রাখবো। এরপর থেকে সবাই মিলেমিশে একসঙ্গে বসবাস করতে থাকে।